দর্শক, জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার যে ত্যাগ, তারপরে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সন্ত্রাস দমন অধ্যাদেশের একটি ধারায় এই গত জুলাই মাসে তাদের যে সহিংসতা, তাদের যেই প্রকাশ্যে যে হামলা ছাত্র জনতার উপরে, সেটিকে বিবেচনায় রেখে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তো এটি নিশ্চয়ই বিপ্লবোত্তর একটি বড় সাফল্য এবং একটি সাহসী পদক্ষেপ আমরা বলবো সরকারের। তো এবং ইতিমধ্যে আপনারা জানেন যে রাষ্ট্রপতি পদে যিনি আছেন, শেখ হাসিনার যিনি 5 সালাম করে রাষ্ট্রপতি পদ বাগিয়েছেন, সেই শাহাবুদ্দিন চুপ্পু, তার পদত্যাগের একটি দাবি এসছে দুদিনের মধ্যে এবং একটি বিপ্লবী সরকারের বিষয়েও আলোচনা হচ্ছে। তো সার্বিক সব বিষয়গুলো নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম জনাব হাসনাত আব্দুল্লাহ। হাসনাত, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে জানি অসম্ভব ব্যস্ত, তারপরে আপনি সময় দিয়েছেন হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, যার অনুসন্ধানী রিপোর্ট বাংলাদেশে থাকার সময় বা পরবর্তীতেও বেশ আলোড়ন সৃষ্টি করে, তার যার আলোচনা আপনারা সবাই শোনেন, জনাব ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, আমরা অপেক্ষা করছি সার্জিস আলমের জন্য। সার্জিস আমাদের সঙ্গে অল্প সময়ের মধ্যেই যোগ দেবেন, আমরা এটি আশা করি। তো হাসনাত, আপনার কাছে প্রথমে যাই। এই যে ছাত্রলীগ নিষিদ্ধ করা এবং আপনি বলেছেন দুদিনের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে, তার রিপ্লেসমেন্ট হবে। তো ছাত্রলীগের বিষয়টা, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আপনার কাছে একটু জানি আজকে আপনার প্রতিক্রিয়া কি, বা এটা তো অনেকটা ঈদের আনন্দের মতো ক্যাম্পাসে সবাই আনন্দিত, মিষ্টি বিতরণ চলছে। তো আপনার কাছ থেকে একটু শুনি আপনার প্রতিক্রিয়া। তার আগে আমি একটু সার্জিসকে যোগ করে নেই। সার্জিস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে ব্যস্ততার মধ্যে আপনি যোগ দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার কাছ থেকে শুনে আমি শুরু করি আপনাকে দিয়ে। দেখুন, আমাদের আনন্দটা আজকে ঈদের মতো, কারণ আমরা যখন এই সরকার যখন ক্ষমতায় আসে, মানে বিগত ফেসিবাদী সরকার যখন ক্ষমতায় আসে, সেটা হচ্ছে 2009 সাল। আমার স্পষ্ট মনে আছে 2009 সালে আমি ক্লাস 6-এ উঠেছি, অর্থাৎ যেদিন সরকার ক্ষমতায় এসেছে আমরা সেদিন ক্লাস 6-এ উঠেছি। 6 থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন আমরা অতিবাহিত করেছি গত 1 বছর আগে। অর্থাৎ আমাদের শিক্ষা জীবনের পুরোটা সময় হচ্ছে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় ছিল। অর্থাৎ তাদের শাসন এবং শোষণ এবং ছাত্রলীগের যে একচ্ছত্র আধিপত্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমরা সেটাকে হাই স্কুলে দেখেছি, আমরা সেটাকে কলেজ পর্যায়ে দেখেছি, আমরা সেটাকে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেছি। এবং প্রত্যেকটি আন্দোলনে যে ছাত্রলীগ কিভাবে শিক্ষার্থীদের প্রতি নৃশংসভাবে নির্যাতন করে, অত্যাচার করে এবং নিপীড়ন করে, সেই জিনিসটি আমরা দেখেছি। আমরা একটা দুঃখজনক কষ্টের স্মৃতি নিয়ে আমরা বেড়েছি। আমরা যদি দেখি প্রথমে আমরা দেখি বিশ্বজিতের যে হত্যাটি, আমরা যখন স্কুলে পড়ি, খুব সম্ভবত বিশ্বজিতের যখন হত্যাটি হয়, সেটা আমরা দেখেছি ছাত্রলীগের মধ্য দিয়ে হয়েছে। আবরারের মতো যে ঘটনাটি, সেটি আমরা আমাদের মানুষপটে খুবই স্পষ্ট রয়েছে। এবং গ্যাস্ট্রম গণরম কালচারের যে ধরনের নির্যাতনের, সেগুলো সরাসরি কিন্তু আমরা ভিকটিম। আমরা নিরাপদ সড়ক আন্দোলনে আমরা দেখেছি যে ছাত্রলীগের নেতা কর্মীরা কিভাবে শিক্ষার্থীদেরকে কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন চালিয়েছে। 7 কলেজ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখেছি 28 অক্টোবরে। এবং প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি দেখেন, নির্বাচনের ক্ষেত্রে এই যে ভোট কেন্দ্রগুলোতে কারা ভ্যানগার্ড হিসেবে কাজ করতো, এই যে আগের রাতে যে ইলেকশন হতো, ইলেকশনে কারা প্যারামিলিশিয়া হিসেবে কাজ করতো, এজেন্ট হিসেবে ছাত্রলীগ হচ্ছে এজেন্ট হিসেবে কাজ করতো। দেখা যেত কি, নির্বাচনে ভোট দিয়ে এসে একজন 25টা 30টা ভোট দিয়েছে, সেটা তারা বীর দর্পে সেটা তারা প্রকাশ এবং প্রচার করত। এই জিনিসগুলো মানুষের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে বছরের পর বছর একটি অস্বস্তি রেখেছে। এই যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা যখন ক্যাম্পাসে এসেছি, আমি যখন 16 সালে ক্যাম্পাসে এসেছি, আমি ক্যাম্পাসে আসার পরে আমি সেখানে দেখেছি যে প্রথম যে ঘটনাটা আমার মানুষ পটে, সেটা হচ্ছে স্পষ্ট, সেটা হচ্ছে গ্যাস্ট্রম গণরম কালচার।
আমাদেরকে প্রথম দিনই আমাদেরকে গ্যাস্ট্রোমে ঢুকিয়ে সেখানে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করা হতো এবং আমাদেরকে বাধ্যতামূলক ছাত্রলীগের প্রোগ্রামে যেতে হতো। যারা ছাত্রলীগের প্রোগ্রামে যেত না তাদেরকে সিট দেওয়া হতো না, তাদেরকে কোনো জায়গা দেওয়া হতো না। আমাদের ক্লাস পরীক্ষা মিস দিয়ে হলো ছাত্রলীগের প্রোগ্রামে আমাদেরকে যেতে বাধ্য করা হতো। এই যে নৃশংসতা, পরীক্ষার আগের দিনও আমাদেরকে প্রোগ্রাম করতে হতো, ছাত্রলীগের নামে স্লোগান দিতে হতো। তো এই যে দেখেন একটা পলিটিক্যাল কোয়ারশন, পলিটিক্যাল বছরের পর বছর এই যে নির্যাতনের সংস্কৃতিটি, এটি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এবং আপনি যদি দেখেন যে ডাকসু ইলেকশনে আমরা দেখেছি ছেলেদের হলগুলিতে কিভাবে কৃত্রিম লাইন করে কিভাবে ভোট ট্যাম্পারিং করা হয়েছে, এগুলো কিন্তু শিক্ষার্থীদের মনে দাগ কেটে যায়। আমরা প্রত্যেকটি, অর্থাৎ ছাত্রদের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেখানে লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রলীগ, সেখানে পেটুয়া বাহিনী হিসেবে ছাত্রলীগ সেখানে নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছে। আপনাদের এই কারণে আজকে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, জঙ্গি সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেটি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি স্বস্তির, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি স্বস্তি নেমে আসে। এবং ছাত্রলীগের যে কফিনে লাস্ট প্যারেকটা হয় 15 জুলাই যে নির্যাতনটি চালায়, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যেভাবে নৃশংসভাবে নির্যাতন চালায়, এই নির্যাতনের মধ্য দিয়ে 24 পরবর্তী বাংলাদেশে ছাত্রলীগের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। আমরা দেখেছি যে ছাত্রলীগ শুধুমাত্র যে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করতে ব্যাপারটা এমন না, চাঁদাবাজির সাথে তাদের জড়িত। এখন আমাদের কাছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আমাদের কাছে আসে। আমরা দেখেছি ঈদ বোনাসের নামে আমাদেরকে বলা হয়, এখন তারা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে, ঈদ বোনাসের নামে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে, সরকারি কোম্পানিতে সেখানে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করতো। এবং ব্যবসায়ীরা যদি কোনো ব্যবসা পরিচালনা করতো, ছাত্রলীগকে কোনো ধরনের হিস্সা দেওয়া না ছাড়া তারা ব্যবসা পরিচালনা করতে পারতো না। ক্যান্টিন গুলো সেখানে চাঁদাবাজিরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এই যে ছাত্রলীগ আজকে নিষিদ্ধ করা হয়েছে, যেটির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি স্বস্তি নেমে এসেছে এবং জেনারেশন যে যারা রয়েছে তাদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। কারণ আওয়ামী লীগের নির্যাতনের সরাসরি শিকার কিন্তু জেনজেট না, বা যুবলীগের সরাসরি নির্যাতনের শিকার কিন্তু জেনজেট না। অর্থাৎ আমি যদি ওটাকে একটু সরলীকরণ করি, অর্থাৎ এই জেনজেটের কিন্তু মূলত আমাদেরকে সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে ছাত্রলীগকে। সেই জন্য ছাত্রলীগের প্রতি এই জেনজেটের সবচেয়ে বেশি ক্ষোভটা রয়েছে। এই কারণে আজকে যখন নিষিদ্ধ করা হয়েছে, আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি আনন্দ মিছিল বের হয়েছে, সেখানে মিষ্টি বিতরণ কর্মসূচি চলছে। এবং আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গরু জবাই এবং খাসি জবাই হবে। এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটার সাথে কিন্তু দেখেন 75-এ মিল রয়েছে। আপনি দেখেন 75-এ যখন আমাদের যে আপনারা যখন দেখেছেন যে 75-এ যে শেখ মুজিবকে হত্যা করা হয়, ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি মিষ্টির বিতরণ। আমরা বিভিন্ন বই এখন পড়ি, আমরা মূলধারা 71-এ পড়েছি, আমরা তারপরে হচ্ছে রক্তাক্ত অধ্যায় পড়েছি, আমরা একজনের নীরব সাক্ষ্যের মধ্যে আমরা দেখেছি, সেখানে কিন্তু বলা হয়েছে যে ঢাকা শহরে একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে সেদিন প্রতিবাদ জানাতে আসে, এবং ঢাকা শহরে মিষ্টির ঘাটতি পড়ে গিয়েছিল। অর্থাৎ সেই পরিমাণ নির্যাতন, নিপীড়ন এবং বাকশালী তন্ত্র হচ্ছে প্রতিষ্ঠিত করেছিল, যেটির প্রতিফলন, যেটির পুনরাবৃত্তি 2024 এসেছে। এবং ঢাকা শহরে আজকেও দেখেছি যে মিষ্টি বিতরণ চলছে সারা বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে। হাসনাত, ধরেন আপনার কথা সবই একেবারে লজিক্যাল, এবং ধরেন 2018 সালে যখন কোটা বিরোধী প্রথম আন্দোলন হয় তখন আমরা দেখেছি হেলমেট বাহিনী কিভাবে নির্যাতন করেছে, আমরা দেখেছি খাদি জায়গায় কিভাবে কোপানো হয়েছে, আমরা দেখেছি হাতুড়ি দিয়ে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। একটি না, এরকম অসংখ্য ঘটনা আছে। তো ধরেন 15 জুলাই রাতে ছাত্রলীগের যেই হামলা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেটাকে আমরা তুলনা করেছিলাম 25শে মার্চ কাল রাত্রির সাথে, এবং আমরা বলছিলাম কাল রাত্রি যেহেতু এসেছে, স্বাধীনতাও আসবে। তো আমি সার্জিস আপনার কাছে একটু জানতে চাই, ছাত্রলীগ তো নিষিদ্ধ হলো, কিন্তু ধরেন ছাত্রলীগের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র আছে। তো আমরা ধরেন গত এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাই কিন্তু আমরা অস্ত্র উদ্ধার বা এই জাতীয় তেমন কোনো তৎপরতা দেখি নাই। এবং গতকাল কিন্তু বঙ্গভবনের সামনেও ছাত্রলীগ, কিন্তু আপনারা জানেন যে এরা ফ্যাসিস্ট বাহিনী, তারাও কিন্তু ঢুকে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছিল। তো এদের এই যে অবৈধ অস্ত্র বা তাদের যে অবৈধ অস্ত্রের ট্রেনিং
বা তাদের যে ফ্যাসিজমের যেই প্রশিক্ষণ, আপনারা এটাকে কিভাবে ঠেকাবেন? এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনো কথা হয়েছে কিনা, বা আপনারা কি ভাবছেন, ছাত্ররা কি ভাবছেন? আচ্ছা, আমরা যদি হচ্ছে প্রথমেই এই বিষয়টার একটা জিনিস আপনাকে বলি। আমরা যখন বিভিন্ন জেলায় গিয়েছি শহীদদের সাথে, শহীদ পরিবারের সাথে কথা বলার জন্য, এবং আমাদের যারা আহত ভাই বোনেরা রয়েছে তাদের সাথে কথা বলার জন্য, তখন আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখেছি সেটি হচ্ছে যে ওই সব জায়গাগুলোতে আসলে যতটা না বেশি এই হত্যাগুলো হয়েছে পুলিশের গুলিতে, তার চেয়ে বেশি এই হত্যাগুলো হয়েছে ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের যে সন্ত্রাসী ক্যাডাররা রয়েছে তাদের হাতে যে অবৈধ অস্ত্রগুলো দেওয়া হয়েছে এই অবৈধ অস্ত্রগুলোর মাধ্যমে। এবং আমরা বিভিন্ন জেলাগুলো থেকে আমাদেরকে এভাবে বলা হয়েছে যে যুবলীগ, ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের যে ক্যাডাররা তারা পুলিশের সাথে একই সাথে, ইভেন তারা পুলিশের সামনে গিয়ে তাদের জায়গা থেকে ইচ্ছা মতো গুলি ছুড়েছে। আমরা এখনো অসংখ্য ভিডিও দেখি ঢাকার রাস্তাগুলোতে, অনেক এরকম ভাই রয়েছে যারা একা একা রাস্তার ধার দিয়ে চলে যাচ্ছিল, আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিংবা হারছিল, তাদেরকে এই অবৈধ অস্ত্র দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করেছে, এরপরে বুনো উল্লাস করেছে। অনেকটা এগুলোকে ছোটবেলা যেমন খেলনা পিস্তল গুলো নিয়ে ছোট বাচ্চারা খেলে, ঠিক সেরকম করে মানুষের জীবনগুলো নিয়ে এই সন্ত্রাসী ছাত্রলীগের অনেক সদস্যরা একদম জীবন নিয়ে ছেলে খেলা করেছে। এই কাজগুলো শুধু ঢাকায় নয়, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী থেকে শুরু করে টাঙ্গাইল থেকে শুরু করে যে বিভিন্ন জেলায়, বাংলাদেশের এই জেলাগুলোতে ছাত্রলীগ এই অবৈধ অস্ত্রগুলো তাদের কাছে হাজার হাজার অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে এবং এই অস্ত্রগুলো এখনো তাদের কাছে আছে। এবং সবচেয়ে বড় কথা, তারা এতটাই নির্লজ্জ, বিবেক বোধহীন, আজকে তারা ছাত্রলীগ নিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছে। অর্থাৎ এদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই যে তারা অসংখ্য এরকম ভাই বোনকে হত্যা করেছে এবং তারা এই খুনগুলোর জন্য দায়ী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ব্যক্তিত্বহীন মানুষগুলো, এই মানুষগুলো এখনো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া তাদের এই পোস্টগুলো দিতে পারছে আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে। এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, আমার বিচার বিভাগ বলি, এটি তাদের অন্যতম একটি দায়বদ্ধতার জায়গা এবং ব্যর্থতারও জায়গা যে এখনো যারা এই ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির বা অল প্রেসিডেন্ট সেক্রেটারি যারা সরাসরি এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যারা ওই 15 জুলাই স্পষ্ট ভাবে তাদের অসংখ্য ফুটেজ রয়েছে, ভিডিও রয়েছে, আমার ভাই বোনদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, ক্যাম্পাস ছাড়া করেছে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যখন তারা ক্যাম্পাস থেকে গিয়েছে, তারা বিভিন্ন জেলায় গিয়ে হেলমেট বাহিনী রূপে আবার ফিরে এসে তারা বিভিন্ন জেলায় থেকে শুরু করে উপজেলায় তাদের এই অবৈধ অস্ত্রগুলো দিয়ে গুলি চালিয়েছে। সেই জায়গায় তারাই আজকে ফেসবুক থেকে পোস্ট দিচ্ছে ছাত্রলীগে। অর্থাৎ এটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম, অবশ্যই আমি বলবো এই জায়গায় তাদের অনেক বড় একটি সীমাবদ্ধতা প্রকাশ পায় যে এরকম কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার 1-200 রয়েছে যাদের ফেস সবাই চেনে এবং যারা এই কাজগুলোর সাথে যে জড়িত ছিল এগুলোর অসংখ্য ছবি এবং ভিডিও রয়েছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। অথচ ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমার হাজার হাজার ভাই বোনকে জাস্ট মিথ্যা এবং বানোয়াট মামলাগুলো দিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে মিথ্যা বানোয়াট মামলাগুলো দিয়ে তাদেরকে বছরের পর বছর তাদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে। এমন অসংখ্য জন ছিল যাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে এবং জেলেই তাদের মৃত্যু ঘটেছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারে অতি দ্রুত সময়ে এ সকল ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী ছিল তারা একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং তারা আসলেই সন্ত্রাসী এবং তাদের এই প্রত্যেকটি প্রমাণ রয়েছে, ছবি রয়েছে, ভিডিও রয়েছে, তারা যদি চায় আমরা সেগুলো সাপ্লাই করতে পারবো, সোশ্যাল মিডিয়া অহরহ এগুলো রয়েছে। এগুলোর সাপেক্ষে তাদেরকে অবশ্যই দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। যদি না আনতে পারে তাহলে এই 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট এবং এই অভ্যুত্থানে যে অসংখ্য জীবনের যে ত্যাগ, জীবনের যে বিনিময়, যে রক্তাক্ত যে আমাদের জুলাই,
এগুলো সকল কিছুর কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সবচেয়ে বড় দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাটি তাদের সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ হয়, এবং এটি যদি হয়ে থাকে তাহলে তাদের সবচেয়ে বড় যে দায়টি, সেই দায়টিতে তারা ব্যর্থ হবে। আমার মনে হয় যে আপনাদের এই আহ্বানের পাশাপাশি আপনারা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার সঙ্গে নিশ্চয়ই বসবেন, পাশাপাশি সেনাবাহিনীতে যারা আছেন, যারা ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে কাজ করছেন, তাদের নজরে বিষয়টা আপনারা ব্যক্তিগতভাবে বৈঠক করে আপনারা নিশ্চয়ই বিষয়টা তাদের সঙ্গে পরামর্শ করবেন বা তাদেরকে চাপ প্রয়োগ করবেন যেন অতি দ্রুত এই সন্ত্রাসীদের কাছে যে অস্ত্র আছে সেগুলো যেন উদ্ধার হয় এবং তারা যেন গ্রেপ্তার হয়। ইলিয়াস হোসেন, আপনি কিভাবে দেখছেন ছাত্রলীগের এই নিষিদ্ধের বিষয়টাকে? আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় কিন্তু এই প্রসঙ্গটা এনেছি। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আমরা এখন চাই তাদের মাদক সংগঠন আওয়ামী লীগ তারাও কোনো অংশে কম না, কিন্তু মানে তাদের ব্যাপারেও একটি কার্যকর সিদ্ধান্ত আসবে। আপনার কাছ থেকে একটু শুনে আপনার অভিমতটা একটু জানিয়ে দেওয়া। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আসনাদ ভাই যেমনটা বলছিলেন, যেটা ঈদ আমাদের জন্য, ঈদ মুবারক, বিশাল বড় একটা ঈদ। এই দিনের অপেক্ষায় আসলে বাংলাদেশের মানুষ ছিল, এবং আমার বিশ্বাস, আমি সব জায়গার কথা যদিও জানি না, আমার মনে হয় সারা ঢাকা শহরের সব জায়গাতে মিষ্টি বিতরণ হচ্ছে এবং মানুষ উল্লাস প্রকাশ করছে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সম্ভবত আজকে বেশ কদিন ধরে এটা শোনা যাচ্ছিল যে ক্যান্টনমেন্টে তারা তাদের অনেকে এখনো বিভিন্ন ভবনগুলোতে তারা ছিল, তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় এইভাবে তারা ছিল। তো কিছুক্ষণ আগে থেকে ক্যান্টনমেন্টে ব্যাপক ধরপাকড় হয়েছে। তো সেই ধরপাকড় গুলোতে আমার কাছে যতটুকু তথ্য এসেছে যে সেখানে এক একটা 20-25টা মোটর বাইক এবং এক একটা মোটর বাইকে 2-3 করে লোক তারা বের হচ্ছিল সেখান থেকে। তারপরে কয়েক প্লাটুন আপনার সেখানে ছিল, তাদের মধ্যে দেখা গেছে যে বিভিন্ন ভবনের তারা তারপরে ওই ডিএইচএস এ ঢোকার যে প্রবেশ পথ, ওইখানে ব্যাপক তল্লাশি করছে। একটা মানে ধরপাকড় নাকি এটা আমি নিশ্চিত হতে পারিনি। আমাকে যিনি জানিয়েছেন তার মন্তব্য যে এটা হতে পারে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা হতে পারে তাদেরকে ধরা হচ্ছে। কোনটা হচ্ছে সেটা জানি না। আমি সেনাবাহিনীর কাছে বলবো, আপনারা অনেক জনগণের বিরুদ্ধে কাজ করেছেন, আর করবেন না প্লিজ। এই সন্ত্রাসী যারা আছে তারা এখন সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনের যাদেরকে আপনারা ডিএইচএস এর ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে জায়গা দিয়ে রেখেছেন, তাদেরকে অতি সত্বর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দেবেন। আর যেটা দিয়ে শুরু করছিলাম কনক ভাই, ধরেন আজকের এই দিনটা দেখেন, আল্লাহ চাইলে কি করতে না পারেন। এই মাত্র কয়েকদিন আগে তারা জামাতকে নিষিদ্ধ করলো, ঠিক 5 তারিখের আগেও এই আজকে হাসনাত আব্দুল্লাহ, তারপরে সার্জিস, তাদের আমরা দেখেছি যে ডিবির অফিসে কিভাবে তাদেরকে নিয়ে মারধর করা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে, কত মানে শোচনীয় একটা অবস্থার মধ্যে ছিল। আজকে তারা সবার কাছে সম্মানিত। তাদের কাছে আমার বিশ্বাস যে ছাত্রলীগের অনেক লোকজন এসে এখন তাদের সাথে মিশার জন্য চেষ্টা করে, তদবির করে, ভাই আমার একটু করেন, সেভ করেন, আর জীবনে ছাত্রলীগ করবেন, এরকম তদবির নিশ্চয়ই তাদের কাছে আসে। সো দিনটা এইভাবেই পরিবর্তন হয়েছে। আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন, এটা আমার মনে হয় সবার মনে রাখা উচিত। এবং এখন যে সরকার আছে সেই সরকারের কাছে দাবি থাকবে যে দেখেন, এটা আমার মনে হয় এতদিন দেরি করার কোনো কারণ ছিল না। এখনো ছাত্রদেরকে কেন এই বঙ্গভবনে যেতে হবে যে চুপ্পুকে সরানোর জন্য? চুপ্পু তো শেখ হাসিনার প্রোডাক্ট, এটা তো তার ঘোষিত প্রোডাক্ট, সে নিজে বলেছে যে সে আওয়ামী লীগের। তো তাকে সরানোর জন্য এতদিন করতে হবে কেন? বিপ্লবী সরকার তো বিপ্লব দিয়ে ক্ষমতা এসছে, তাদের এত হাদিস কোরআন তারপরে আইন সংবিধান মেনে তারপরে তাকে সরাইতে হবে কিসের জন্য? তাকে সরানো উচিত। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই প্রেসিডেন্ট হোক। সে প্রেসিডেন্ট হলে তো সারা পৃথিবীতে আমরা বলতে পারি যে সে আমাদের প্রেসিডেন্ট হইতে পারে। একটা হ্যাঁ না ভোট করে সে তার বৈধতাটা নিতে পারে, যদি সে বৈধতার চিন্তাও করে। তাকে কেন রাখতে হবে? যদি এদের মতো লোকজনকে রাখা হয়, এইভাবে একটার পর একটা তারা বিভ্রান্ত তৈরি করবে। এবং অনেক মানুষই আমাকেও বলেছে, আপনাকে নিশ্চয়ই বলেছে যে ভাই শেখ হাসিনা শুনলাম ঢুকে যাচ্ছে দেশে, ভাই সেনাবাহিনীর ভেতরে নাকি নানান ধরনের, এগুলো ওদের এই ফেসবুকের গুজব লিক, এই সিআরআই থেকে শুরু করে তারা তো এখনো তৎপর, তারা এগুলো করে যাচ্ছে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের যে ফেসবুক পেজটা আছে সেখানে যদি যান, আপনি দেখবেন যে সারাটা দিন গুজব। তাদের কাজই হচ্ছে ওই 10 বছর আগের ছাত্রলীগের আপনার মিছিল, সেগুলো এনে এখন চালানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে তাদের নাকি আজকে মিটিং, কালকে মিছিল, এইভাবে বলা হচ্ছে। সরকারের কাছে অনুরোধ যে হাসনাত, সার্জিস সহ যারা সমন্বয়ক আছেন এবং ছাত্র জনতা যারা এখনো মাঠে আছেন,
তাদের মানে আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই জন্য তাদেরকে যতটুকু সম্ভব রিলিজে রাখা উচিত, তাদের যেন বারবার মাঠে নামতে না হয় দাবি নিয়ে। এটার দায়িত্ব আপনাদেরকে ছাত্ররা সেই দায়িত্ব দিয়েছে, আপনাদের সেই দায়িত্ব পালন করতে হবে। সো শুধু ছাত্রলীগ না, আমি চাই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, যুবলীগ সন্ত্রাসী সংগঠন, এবং সেইটা এই আমেরিকা তারপরে ইউরোপ সহ বিভিন্ন দেশে তারা যখন